হ্যালো বন্ধুরা, আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে রাজা রবার্ট উইন্টারফেল সফরে এসে প্রস্তাব দেন তার বন্ধু নেড স্টার্ককে হ্যান্ড অব দ্য কিং হওয়ার। একদিকে রাজনীতি, অন্যদিকে ব্যক্তিগত টানাপোড়েন, এর মাঝেই শুরু হয় এক মহাকাব্যিক যাত্রা। উত্তরের আকাশে জমে উঠেছে অদ্ভুত এক নীরবতা, যেন কিছু আসতে চলেছে, অজানা, অপ্রতিরোধ্য। নেড স্টার্ক রওনা হয় রাজধানীর পথে, জানে না সে কি অপেক্ষা করছে তার জন্য, সম্মান না বিশ্বাসঘাতকতা। জন স্নো চলে যাচ্ছে দেয়ালের ওপারে, যেখানে রাত শুধু অন্ধকার নয়, ভয়ও পেতে থাকে। ডেনেরিয়াস টারগেরিয়ান ধীরে ধীরে উপলব্ধি করছে সে আর শুধুই এক পুতুল নয়, তার মধ্যে লুকিয়ে আছে এক রাজরানীর আগুন। আর প্রাণ নিশার শরীরে ঘুমিয়ে থাকলেও তার মন জেগে আছে। সে দেখছে এমন কিছু যা বললে কেউ বিশ্বাস করবে না। প্রতিটি চরিত্র এগোচ্ছে ভাগ্য নির্ধারণের পথে, কিন্তু কেউ জানে না শত্রু ঠিক কতটা কাছে ঘাপটি মেরে আছে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক গেম অফ থ্রোনসের প্রথম সিজনের দ্বিতীয় পর্ব। আর একটা কথা, আপনারা যদি প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে দ্বিতীয় পর্বটি বুঝতে পারবেন না, তাই অনুরোধ করব আমাদের চ্যানেল থেকে প্রথম পর্বটি দেখে আসুন। প্রথম পর্বটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে চলুন এবার শুরু করি। শুরুতেই দেখা যায় খাল দ্রোগো ও তার স্ত্রী ডেনেরিস টারগেরিয়ন দল বল নিয়ে ওয়েস্ট দত্রগির দিকে যাচ্ছে। ওয়েস্ট দত্রগি হলো দত্রগিসিয়ার রাজধানী। যাত্রা বিরতিতে আমরা দেখি জোরা মর্মন ভিসেরিস টারগেরিয়নের সাথে কথা বলছে। জোরা মর্মনও এই সিরিজের অনেক গুরুত্বপূর্ণ একটা চরিত্র। জোরা মর্মন সম্পর্কে আমরা পরবর্তী পর্বে আরো বিস্তারিত জানতে পারবো। পরবর্তীতে আমরা দেখি জোরা মর্মন ভিসেরিসকে বলে, আমরা পেন্টোস থেকে এখনো বেশি পথ আসিনি, আপনি সেখানেই ফিরে যান, এটাই আপনার জন্য ভালো হবে। এসব ভবঘুরে মানুষদের সাথে আপনার ঘোরা উচিত হবে না। তখন ভিসেরিস টারগেরিয়ন জোরা মর্মনকে বলে, খাল দ্রোগো আমাকে 50,000 সৈন্য না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। আর এই 50,000 সৈন্য দেওয়ার শর্তেই ভিসেরিস টারগেরিয়ন তার বোন ডেনেরিস টারগেরিয়নের সাথে বিয়ে দিয়েছে। আর তার উদ্দেশ্য হলো এই 50,000 সৈন্যের সহায়তায় ওয়েস্টেরস রাজ্য পুনরুদ্ধার করা, বিশেষ করে আয়রন থ্রোন, যেটি তার পরিবার টারগেরিয়ানরা বহু বছর শাসন করেছিল, কিন্তু রবার্ট ব্যারাথিয়নের বিদ্রোহে হারিয়ে ফেলে। ডেনেরিস এবং খাল দ্রোগোর বিয়েটা এক প্রকার রাজনৈতিক বিবাহ ছিল, যার মাধ্যমে ভিসেরিস নিজের পথকে সহজ ও শক্তিশালী করতে চেয়েছিল। দৃশ্য পরিবর্তন হলে আমরা উইন্টারফেলে দেখতে পাই ব্রান এত উঁচু থেকে পড়ে গিয়েও বেঁচে আছে। বিষয়টা আসলেই খুবই অদ্ভুত। জেমি তাকে ওপর থেকে ফেলে দেওয়ার কারণে তার দুটো পা ভেঙে যায়, এমনকি সে এত পরিমাণ আঘাত পেয়েছে যে এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। ব্রানের মা তার পাশে বসে সন্তানের জ্ঞান ফেরার অপেক্ষায় প্রহর গুনছে। পরের দৃশ্যে আমরা অবাক করা ঘটনা দেখি। ব্রানের রুমে ঢোকে সার্সি ল্যানিস্টার এবং সে ব্রানের জন্য মিথ্যা মায়া কান্না দেখায়। দর্শক, আপনারা গত পর্বে দেখেছেন এই সার্সি ল্যানিস্টার এবং জ্যামিকে খারাপ অবস্থায় দেখে ফেলার কারণে তাকে ওপর থেকে নিচে ফেলে দেয় জ্যামি। ব্রানের এই অবস্থার জন্য দায়ী সার্সি ও জ্যামি, কিন্তু সে এখন ব্রানকে দেখতে এসে মিথ্যা মায়া কান্না করছে। বিষয়টা তো অদ্ভুত। সার্সি মূলত ব্রানকে দেখতে আসলেও সে কোনোভাবেই চায় না ব্রান আর বেঁচে উঠুক, কারণ সে বেঁচে উঠলে তাদের অবৈধ সম্পর্কের কথাও সবাই জেনে যাবে। এমনকি ব্রান কিভাবে নিচে পড়ে গেল এই বিষয়টাও প্রকাশ্যে চলে আসবে। পরের দৃশ্যে আমরা দেখি জন স্নো তাদের হাতিয়ার তৈরির কারখানাতে গিয়ে একটি সুন্দর হাতিয়ার তৈরি করে নেয়, যেটা নিয়ে সে আদরের ছোট বোন আরিয়া স্টার্কের কাছে যায়। আরিয়া স্টার্ককে সে এটি উপহার হিসেবে দিলে সে অনেক খুশি হয়, তবে এটি যে অনেক ছোট এজন্য সে কিছুটা হতাশাও দেখায়। তবে জন স্নো বলে, এটি ছোট হলেও তোমার বিপদে এটি খুবই কাজে আসবে, তাই তুমি এটি খুবই যত্ন করে রাখবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সে ব্রানের রুমে যায় এবং তাকে খুব কাছে গিয়ে বলে, আমি চাচা ব্যানসন স্টার্কের সাথে প্রাচীরে যাচ্ছি, আমাদের একসাথে যাবার কথা ছিল, কিন্তু তুমি আজ অসুস্থ, তুমি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে খুব দ্রুত এবং এরপর তুমি প্রাচীরে এসো। আমি ততদিনে ওখানকার সবকিছু বুঝে ফেলবো এবং শক্তিশালী একজন প্রহরী হয়ে উঠবো। এ সময় ব্রানের মা এবং জন স্নোর সৎ মা ক্যাথলিন স্টার্ক তাকে সেখান থেকে খুব দ্রুত চলে যেতে বলে, এমনকি খুবই কঠোরভাবে বলে, তুমি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও। মূলত জারজ সন্তান হবার কারণে ক্যাথলিন জনকে সহ্য করতে পারে না, তবে জন স্নো প্রো স্টার্ক পরিবারকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। পরের দৃশ্যে আমরা দেখি সে বের হয়ে যায় এবং দেওয়ালের উদ্দেশ্যে যাত্রা করার জন্য প্রস্তুতি নিতে থাকে। এ সময় রব তাকে বিদায় জানাতে আসে এবং জনকে বলে, তোমার স্বপ্ন আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। প্রহরীর সেই বিশেষ পোশাক তোমার গায়ে উঠবে, যা তোমার জন্য গৌরবের। সবসময় শুভকামনা তোমার জন্য, তবে নিজের খেয়াল রেখো।
পরের দৃশ্যে আমরা দেখি নেড স্টার্ক তার 2 মেয়ে সানসা এবং আরিয়া স্টার্ককে নিয়ে কিংস ল্যান্ডিং এর দিকে যাত্রা করেছে। জন স্নো এবং তার চাচা ব্যানজন স্টার্কও তাদের সাথে বের হয়ে যায়। কিংস ল্যান্ডিং এ যাওয়ার মূল রাস্তা হলো ওয়েস্টেরোসের হাই রাস্তা। এই রাস্তাটির সাথেই সব রাজ্য এবং প্রাচীর কানেক্টেড। বেশ খানিকটা পথ অতিক্রম করার পর যখন জন স্নো প্রাচীরের পথে চলে যাবে, তখন নেড স্টার্ক বলে, তোমার শরীরে স্টার্কের রক্ত রয়েছে, আর একজন পাহারাদার হতে পারাটা অনেক বড় সম্মানের, যেটা তুমি কল্পনাও করতে পারছো না। তাই অবশ্যই তুমি তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করবে। এরপর দেখা যায় জন স্নো নেড স্টার্ককে জিজ্ঞেস করে তার মা কে, আর সে কি বেঁচে আছে আদৌ। আমি আমার মায়ের পরিচয় জানতে চাই। এগুলো শোনার পর নেড স্টার্ক বলে, আমাদের যখন পরবর্তীতে আবার দেখা হবে তখন আমি তোমাকে তোমার মায়ের পরিচয় বলবো। এটা বলে রাজা রবার্টের সাথে কিংস ল্যান্ডিং এর পথে যাত্রা করে, আর জন স্নো তার চাচার সাথে প্রাচীরের দিকে রওনা হয়। পরের দৃশ্যে আমরা দেখি যাত্রা বিরতিতে রাজা রবার্ট ও নেড স্টার্ক তাদের অনেক মজার স্মৃতি মনে করে হাসাহাসি করতে থাকে। তারা আগে কত কাহিনী ঘটিয়েছে সবই মনে করতে থাকে। এমন সময় রাজা রবার্টের কাছে একটা চিঠি আসে। এই চিঠিতে লেখা, ওয়েস্টেরোসের রাজা এয়ারিসের মেয়ে ডেনেরিসের সাথে দোত্রগীদের প্রধান খালদ্রোগোর বিয়ে হয়েছে। এই খবরটা পেয়ে রাজা বেশ আতঙ্কিত হয়ে পড়ে এবং সে নেড স্টার্ককে আরো বলে, ডেনেরিসকে আর সময় দেওয়া যাবে না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। তা না করতে পারলে সে তার স্বামী খালদ্রোগোর 1,00,000 সেনাবাহিনীর বহর নিয়ে কিংস ল্যান্ডিং আক্রমণ করবে এবং আমাদের আয়রন থ্রোন দখল করে নেবে, যা তারা যুগ যুগ ধরে চেষ্টা করে আসছে। তাই আমি কোনো রিস্ক নিতে চাই না। এটা শুনে নেড স্টার্ক রবার্টকে বলে, আপনি ভয় পাবেন না, দোত্রগীরা সমুদ্রের ওই পারে থাকে। তাই তারা যদি আমাদের আক্রমণ করতে চায় তাহলে প্রথমে তাদের এই বিশাল সমুদ্র পাড়ি দিতে হবে, আর এই বিশাল সমুদ্র পাড়ি দিতে হলে প্রয়োজন জাহাজের। আমার জানা মতে তাদের কাছে একটাও জাহাজ নেই। এরপরেও যদি তারা কোনোভাবে আমাদের আক্রমণ করার বিন্দুমাত্র চেষ্টা করে তাহলে তাদেরকে সমুদ্রেই ডুবিয়ে মারব। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই জন স্নো যাত্রাপথে এক জায়গাতে রেস্ট নিচ্ছে। তার সামনে আমরা টেরিয়ন ল্যানিস্টারকে বসে থাকতে দেখতে পাই। টেরিয়ন প্রাচীর দেখার জন্য কিংস ল্যান্ডিং এ না গিয়ে জন স্নোর সাথে যাচ্ছে। এদিকে তাকে বই পড়তে দেখে জন স্নো প্রশ্ন করে, তুমি সবসময় এত বই পড়ো কেন? সে অবাক করার মতো উত্তর দেয়। সে বলে, আমি যেহেতু একজন বন মানুষ, তাই যুদ্ধ বিদ্রোহ সংঘাত তলোয়ার চালানো আমার কাজ না। আমার একটা সুন্দর মাথা আছে। তোমরা যখন তরবারি ব্যবহার করো তখন সেটাকে ধার দাও। ঠিক তেমনি আমি যেহেতু আমার মাথাকে ব্যবহার করে চলি, তাই বই হচ্ছে মাথাকে ধার দেওয়ার মাধ্যম। তাই বই পড়ি। পরের দৃশ্যে আমরা উইন্টারফেলের দৃশ্য দেখি, যেখানে ব্রান এখনো সুস্থ হয়নি। ব্রানের ঘরে মিস্টার লুবেন প্রবেশ করে, যে নেড স্টার্কের স্ত্রী। তাকে বলে, আপনাকে রাজ্যের টাকা পয়সার ব্যাপারে এখন একটু বেশি খোঁজ খবর নেওয়া উচিত। যেহেতু আমাদের রাজ্য প্রধান এখন আমাদের রাজ্যে নেই, সে যেহেতু রাজা রবার্টের সাথে কিংস ল্যান্ডিং এর বড় দায়িত্ব পালন করছে, তাই রাজ্য প্রধানের অনুপস্থিতিতে আপনাকে এই রাজ্যের দায়িত্ব নেওয়া উচিত। এটা শুনে ক্যাথলিন স্টার্ক খুব রেগে যায় এবং বলে, আমি কোনো দায়িত্ব নিতে পারবো না, আপনি এখনই এখান থেকে চলে যান। যেহেতু ক্যাথলিনের সন্তানের কারণে তার মন খারাপ, আর কথা না বাড়িয়ে মিস্টার লুবেন রুম থেকে বের হয়ে যান। পরে আমরা একজন অ্যাসাসিনকে দেখি, যে ব্রানকে মেরে ফেলতে এসেছে। ক্যাথরিন স্টার্ক তার সন্তানকে বাঁচানোর জন্য বাধা দিতে চেষ্টা করে, কিন্তু পারে না। এরপর আমরা দেখতে পাই একটা নেকড়ে এসে এই লোকটির ওপর ঝাঁপ দিয়ে মুহূর্তেই মেরে ফেলে। এটি ব্রানের পালিত নেকড়ে, যে ব্রানকে খুবই ভালোবাসে। বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার্থে আরো ক্লিয়ার করে বলি, এই খুনিকে পাঠিয়েছে জেমি এবং সার্সি ল্যানিস্টার, কারণ তারা চাই ব্রান মারা গেলে কেউ তাদের অবৈধ সম্পর্ক সম্পর্কে জানতে পারবে না এবং তাকে ফেলে দেওয়ার বিষয়টিও কেউ জানতে পারবে না। পরের দৃশ্যে আমরা দেখি ক্যাথলিন স্টার্ক রাজ্যের একেবারে উপরে ওঠে, যেখান থেকে ব্রান পড়ে গিয়েছিল। সে মূলত ব্রানের পড়ে যাবার কারণ খুঁজতে বের হয়। সে সন্দেহ করছিল কেউ হয়তো ব্রানকে ওপর থেকে ফেলে দিতে পারে। তার সন্দেহ আরো তীব্র হয় যখন একজন লোক তাকে মারতে আসে। ক্যাথলিন চারপাশে ভালোভাবে দেখতে থাকে। এরপর হঠাৎ একটা চুল এবং একটা ছোট ছুরি দেখতে পায় সে। এটি দেখে সে নিশ্চিত হয় যে তার ধারণা ঠিক, ব্রানকে কেউ ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলেছে। ব্রান এমনি এমনি পড়ে যায়নি। এরপর আমরা দেখি ক্যাথরিন একটা জায়গাতে তার ছেলে রব, মিস্টার লুভান, থিওন এবং পলের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করে। সে বলে, আমার মনে হয়েছে ব্রানকে ওপর থেকে কেউ ফেলে দিয়েছে, কারণ সে হয়তো এমন কিছু দেখে ফেলেছিল যা হয়তো তাদের ক্ষতির কারণ হতো, আর এই ক্ষতি থেকে বাঁচতে তারা ব্রানকে ফেলে দেয়। সে আরো বলে, আমি ল্যানিস্টার্কের ওপর সন্দেহ করছি। এটা শুনে রব রেগে ফেটে পড়ে এবং সে আরো বলে, তারা আমাদের বাড়িতে এসে আমার ভাইকে হত্যা করার মতো জঘন্য কাজ করার চেষ্টা করেছে, আমি এর প্রতিশোধ নেবই নেব।
এরপর আমরা দেখি মিস্টার লুবান রবকে থামতে বলে এবং বলে এই বিষয়টা আগে নেড স্টার্ককে জানানো উচিত। এটা শোনার পর রব সাথে সাথেই বলে আমি কিংস ল্যান্ডিংয়ে যাব বাবাকে বিষয়টা জানাতে। তবে ক্যাথলিন তখন ছেলে রবকে থামাই এবং বলে আমি নিজে খবরটা নিয়ে তোমার বাবার কাছে যাব। একজন স্টার্ক হিসাবে তোমার রাজ্যে থাকাটা খুবই জরুরি, তাই তুমি এখানেই থাকো। পরের দৃশ্যে আমরা দেখি ডেনেরিস এখনো খাল দ্রোগোর সাথে ভালোভাবে মিলিত হতে পারেনি। সে দাসীদের কাছ থেকে কিছু টিপস শিখে নেয় যাতে সে খাল দ্রোগোকে খুশি করতে পারে এবং খুশি হয়ে 50,000 সৈন্য খাল দ্রোগো তাকে উপহার দেয়। এই সৈন্য নিয়ে সে কিংস ল্যান্ডিং আক্রমণ করবে এবং আয়রন থ্রোন নিজেদের দখলে নেবে। এটাই মূলত ডেনেরিসের প্ল্যান। পরের দৃশ্যে আমরা দেখি সানসা এবং জোফ্রি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছে। তাদের মূলত বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তাই তারা কথা বলতে বলতে লেক পর্যন্ত হাঁটতে হাঁটতে চলে যায়। জোফ্রি হলো রাজা রবার্টের ছেলে এবং সানসা হলো নেড স্টার্কের মেয়ে। সেখানে গিয়ে তারা দেখে আরিয়া তার বন্ধুর সাথে হাতিয়ার চালানো প্র্যাকটিস করছিল। এটি দেখা মাত্রই জোফ্রি আরিয়াকে জিজ্ঞাসা করে তোমার সাথে এই ছেলেটিকে? আরিয়া বলে ওর নাম মাইকা, ওর বাবা একজন কসাই। এটা শুনে জোফ্রি খুবই রেগে যায় এবং বলে তোমার সাহস থেকে আমি অবাক হচ্ছি, তুমি সামান্য কসাইয়ের ছেলে হয়ে একজন লর্ডের মেয়ের সাথে তলোয়ার প্র্যাকটিস করছো। এটা বলে জোফ্রি মাইকার মুখে তরবারি নিয়ে একটা দাগ করে দেয়। এটার কারণে আরিয়া তার কাছে থাকা তরবারি দিয়ে জোফ্রিকে আঘাত করে এবং জোফ্রি আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মাইকা এসব দেখে সেখান থেকে পালিয়ে যায়। এরপর জোফ্রি আরিয়াকে আঘাত করতে ছুটে আসে এবং সেই মুহূর্তে আমরা দেখি আরিয়ার নেকড়ে ছুটে এসে জোফ্রিকে কামড় দেয়। এসব দেখে আরিয়া খুব ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি রাজা রবার্টের সেনাবাহিনী আরিয়াকে আটক করে এবং তাকে বিচারের জন্য নিয়ে আসে। নেড স্টার্ক সেখানে এসে খুব রাগান্বিত হয়ে বলে আমার মেয়েকে এভাবে আনার কারণ কি? আগে আমার কাছে নিয়ে যাওয়া উচিত ছিল তোমাদের। এ সময় রাজা রবার্ট বলে বাচ্চাদের কষ্ট দেওয়া বা আতঙ্কিত করা আমার কাজ না, আমি আসলে আসল ঘটনাটি জানতে চাই। জোফ্রি এবং আরিয়ার কথা শুনে রবার্ট বুঝতে পারে এটা তাদের ছেলে মানুষই। সে আরো বলে তারা এখনো অনেক ছোট, তাই তাদের মধ্যে এমন ঘটনা হওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। এই ঘটনা আমি এখানেই শেষ করে দিলাম, এটি নিয়ে যেন আর কখনো কোনো কথা উঠতে না দেখি। এটা শুনে রবার্টের স্ত্রী সার্সি ল্যানিস্টার বলে আমার ছেলেকে যে নেকড়ে কামড় দিল এটার বিচার করবেন না? স্ত্রীর এই কথাই রবার্ট খুব বিরক্ত হয় এবং নেকড়েটিকে হত্যা করার জন্য লোকদের নির্দেশ দেন। এটা শুনে নেড স্টার্ক কিছুটা কষ্ট পায়, কারণ এই নেকড়েটি তার আদরের মেয়ের ছিল। এরপর সে বলে এটিকে বাইরের কোনো লোককে হত্যা করতে হবে না, এটি যেহেতু আমার পরিবারেরই তাই আমি একে শেষ করে দিচ্ছি। পরের দৃশ্যে আমরা দেখি ব্রানের এখনো জ্ঞান ফেরেনি, তবে হঠাৎই অবাক হওয়ার মতো এক ঘটনা ঘটে। আমরা দেখি আস্তে আস্তে ব্রান চোখ খুলছে, আর এর মধ্য দিয়েই শেষ হয় গেম অফ থ্রোনসের প্রথম সিজনের 2য় পর্ব। হ্যালো বন্ধুরা, নেড স্টার্ক বিদায় নেয় উইন্টারফেল থেকে। একটি শহর, একটি পরিবার, একটি শান্ত জীবন পেছনে ফেলে রেখে সামনের পথে অপেক্ষা করছে রাজদরবারের ধোঁয়াশা ও বিশ্বাসঘাতকতা। জন স্নো দেয়াল পেরিয়ে পা রাখে এক শীতল রহস্যময় জগতে, যেখানে রাত আর ভয় একসাথে জেগে থাকে। ডেনেরিস ভীতু এক তরুণী থেকে ধীরে ধীরে রূপ নিচ্ছে আগুনের মতো এক রানীতে। তার চোখ যেন জ্বলছে এক অধম্য আগুনে। আর প্রাণ নিস্তব্ধ ঘরে শুয়ে থাকা ছোট্ট ছেলেটি, যার ভবিষ্যৎ এখনো অজানা। হঠাৎ তার আঙুল নড়ে ওঠে, খুলে যায় দুটি চোখ। আকাশে রক্তিম সূর্য অস্ত যায় আর রাতের ছায়ায় গুঞ্জন ওঠে শীত আসছে। রাজদরবারের প্রতিটা হাসির আড়ালে লুকিয়ে আছে ষড়যন্ত্রের ছুরি। দেয়ালের ওপারে অন্ধকারের মাঝে কিছু একটা জেগে উঠেছে। ড্রাগনের আগুন এখনো নিভে যায়নি, বরং ধীরে ধীরে জ্বলতে শুরু করেছে। নেড স্টার্ক ভাবছে সে রাজনীতি বুঝতে পারবে, কিন্তু এই খেলায় শুধু বুদ্ধি নয়, রক্তও দরকার। আর একজন অদৃশ্য ছায়ার আড়ালে থেকে সবকিছু দেখছে। অপেক্ষা সঠিক সময়ের। এই তো শুরু, এখনো রাজ্যপাটের খেলা ভালো করে শুরু হয়নি। পরবর্তী পর্বেই খুলে যাবে আরো এক গোপন পর্দা। দেখতে হলে মুভিমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।